টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা মৃত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি দিনকে ২৪ ঘন্টার বেশি বাড়াতে পারবেন না, কিন্তু আপনি যা বাড়াতে পারেন তা হল আপনার এনার্জি। অধিকাংশ মানুষ সময়ের পেছনে দৌড়ায়, আর সফল মানুষরা তাদের এনার্জি কন্ট্রোল করে। আজকের ভিডিওতে আমরা দেখব সময় নয়, কিভাবে নিজের এনার্জি ম্যানেজ করে জীবনে এক্সিলেন্ট হওয়া যায়। স্বাগতম বুক এক্সপ্লোরারে। আজকের এই জার্নিটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আমরা যে বইটির সামারি করতে যাচ্ছি, বি এক্সেলেন্ট অ্যাট এনিথিং, বা যা দ্য পাওয়ার অফ ফুল এঙ্গেজমেন্ট নামেও পরিচিত, এটি শুধুমাত্র কিছু টিপস বা ট্রিক্সের বই নয়। এটি মূলত আমাদের জীবনযাপনের পুরো দর্শনটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আপনি যে হুকটি শুনেছেন সেটি হয়তো আপনাকে কিছুটা চমকে দিয়েছে। সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট মৃত। কথাটা শুনতে খুব কঠিন মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন। আমাদের ছোটবেলা থেকে, স্কুল কলেজ থেকে, এমনকি কর্পোরেট অফিসে ঢোকার পর থেকেও একটি কথাই শেখানো হয়েছে: সময়ের সদ্ব্যবহার করো। আমাদের শেখানো হয়েছে যে যারা সফল তারা কখনো সময় নষ্ট করে না, তারা সব সময় ব্যস্ত থাকে। কিন্তু এই ব্যস্ত থাকা এবং প্রোডাক্টিভ থাকা, এই দুটির মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমরা বর্তমানে এমন একটি যুগে বাস করছি যাকে বলা হয় ডিজিটাল যুগ, কিন্তু আমাদের কাজের মানসিকতা এখনও পড়ে আছে সেই পুরনো ইন্ডাস্ট্রিয়াল যুগে বা শিল্প বিপ্লবের সময়। সেই সময় মনে করা হতো যে একজন শ্রমিক যদি দিনে ৮ ঘন্টা কাজ করে এক্স পরিমাণ উৎপাদন করতে পারে, তবে সে ১৬ ঘন্টা কাজ করলে 2x উৎপাদন করবে, কারণ তখন কাজ ছিল মূলত কায়িক পরিশ্রম বা মেশিনের কাজ। মেশিন যত বেশিক্ষণ চলবে, উৎপাদন তত বেশি হবে। সমস্যা হলো আপনি বা আমি মেশিন নই, আমরা মানুষ। আমরা বায়োলজিক্যাল বা জৈবিক সত্তা। মেশিনের সময় চলে সরল রেখায় বা লিনিয়ার গতিতে। মেশিনের কোনো ক্লান্তি নেই, আবেগের পরিবর্তন নেই, কিন্তু মানুষের শরীর এবং মন চলে ছন্দে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় রিদমিক বা চক্রাকার গতিতে। আমাদের হৃৎস্পন্দন, আমাদের শ্বাস-প্রশ্বাস, আমাদের ব্রেন ওয়েভ সবকিছুই একটা নির্দিষ্ট ছন্দে চলে। একবার বাড়ে, একবার কমে, একবার সংকোচন হয়, একবার প্রসারণ হয়। যখন আমরা এই সত্যটা ভুলে গিয়ে নিজেদের মেশিনের মতো পুশ করতে থাকি, তখন আমরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমরা ভাবি, আমি যদি লাঞ্চ ব্রেক না নিয়ে কাজ করি তাহলে অন্যদের চেয়ে এগিয়ে থাকব, অথবা আমি যদি রাতে 2 ঘন্টা কম ঘুমিয়ে সেই সময়টা প্রজেক্টে দিই তাহলে বস খুশি হবেন। কিন্তু বইটির লেখকরা জিন গোমস এবং টনি শোয়ার্জ বহু বছর ধরে অ্যাথলিট, এফবিআই এজেন্ট এবং সিইওদের ওপর গবেষণা করে দেখেছেন যে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। সময় বা টাইম হলো একটি ফাইনাইট রিসোর্স বা সীমিত সম্পদ। আপনি পৃথিবীর সব ক্ষমতা প্রয়োগ করলেও আপনার দিনকে 24 ঘন্টা 1 মিনিটে নিয়ে যেতে পারবেন না। কিন্তু এনার্জি বা শক্তি হলো রিনিউয়েবল রিসোর্স বা নবায়নযোগ্য সম্পদ। আপনি যদি জানেন কিভাবে রিকভারি করতে হয়, কিভাবে বিশ্রাম নিতে হয়, তবে আপনি আপনার এনার্জি লেভেল বারবার রিচার্জ করতে পারবেন। লেখকরা একটি খুব সুন্দর শব্দ ব্যবহার করেছেন: ফুল এঙ্গেজমেন্ট বা পূর্ণ নিবিষ্টতা। এর মানে হলো আপনি যখন যে কাজটি করছেন তখন শারীরিকভাবে আপনি সেখানে উপস্থিত, মানসিকভাবে আপনি সম্পূর্ণ ফোকাসড এবং আবেগগতভাবে আপনি সেই কাজের সাথে কানেক্টেড। অধিকাংশ মানুষ বর্তমানে ডিসএঙ্গেজড বা বিচ্ছিন্ন অবস্থায় কাজ করে। তারা হয়তো অফিসে বসে আছেন 8 ঘন্টা, কিন্তু তাদের মনের ভেতরে চলছে অন্য চিন্তা, শরীরে আছে ক্লান্তি, আর আবেগের জায়গায় আছে বিরক্তি। এই অবস্থায় 8 ঘন্টা কাজ করার চেয়ে ফুল এঙ্গেজমেন্ট বা পূর্ণ মনোযোগের সাথে 2 ঘন্টা কাজ করা অনেক বেশি ফলপ্রসূ। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা এটাই শিখব কিভাবে এই ফুল এঙ্গেজমেন্ট অবস্থায় পৌঁছানো যায়। লেখকরা আমাদের জীবনকে একটি পিরামিডের সাথে তুলনা করেছেন। এই পিরামিডের 4টি ধাপ আছে। আমরা সাধারণত ওপরের ধাপগুলো নিয়ে খুব চিন্তিত থাকি, কিন্তু নিচের ভিত্তিটা নড়বড়ে করে ফেলি। এই 4টি এনার্জির উৎস হল শরীর বা ফিজিক্যাল এনার্জি, যা আমাদের সব কাজের জ্বালানি; মানসিক বা ইমোশনাল এনার্জি, যা আমাদের কাজের মান বা কোয়ালিটি নিয়ন্ত্রণ করে; বুদ্ধিবৃত্তিক শক্তি, যা আমাদের ফোকাস বা মনোযোগ ধরে রাখে; এবং আত্মিক শক্তি, যা আমাদের কাজের উদ্দেশ্য বা মোটিভেশন দেয়। বেশিরভাগ প্রোডাক্টিভিটি গুরুরা আপনাকে শেখাবেন কিভাবে টু ডু লিস্ট বানাতে হয় বা কিভাবে ক্যালেন্ডার মেনটেন করতে হয়। ওগুলো হলো মেন্টাল এনার্জির পার্ট, কিন্তু আপনার শরীর যদি ক্লান্ত থাকে বা আপনার মন যদি খারাপ থাকে, তবে পৃথিবীর সেরা টু ডু লিস্টও আপনাকে দিয়ে কাজ করাতে পারবে না। তাই আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে এই 4টি এনার্জি সোর্সকে হ্যাক করা শিখব।
আমরা একদম নিচ থেকে শুরু করব, আমাদের শরীর থেকে, তারপর ধীরে ধীরে মনের গভীরে এবং শেষে জীবনের উদ্দেশ্যের দিকে যাব। আপনি যদি আপনার খাতা কলম নিয়ে তৈরি না থাকেন তবে এখনই নিয়ে নিন, কারণ এই ভিডিওর প্রতিটি সেগমেন্টে আমরা এমন কিছু প্র্যাকটিক্যাল টুলস নিয়ে কথা বলবো যা আপনি আজ থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। চলুন তাহলে পিরামিডের একদম নিচের অংশ অর্থাৎ আমাদের শারীরিক শক্তি বা ফিজিক্যাল এনার্জি দিয়ে মূল আলোচনা শুরু করা যাক। যেমনটা বলছিলাম, আমরা আমাদের জীবনকে একটি পিরামিড হিসেবে কল্পনা করছি, আর যে কোনো পিরামিড বা ইমারত কতটা উঁচু হবে তা নির্ভর করে তার ভিত্তির ওপর। আমাদের পারফরম্যান্সের সেই ভিত্তি হল ফিজিক্যাল এনার্জি বা শারীরিক শক্তি। অনেকে হয়তো ভাবছেন, আমি তো অ্যাথলিট নই, আমি দৌড়বিদ নই, আমি অফিসে বসে কাজ করি বা টেবিলে বসে পড়াশোনা করি, আমার কেন শারীরিক শক্তি নিয়ে এত ভাবতে হবে? এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। বইটির লেখকরা বলছেন, একজন অফিস এক্সিকিউটিভ বা একজন ছাত্রের মানসিক চাপ একজন পেশাদার অ্যাথলেটের শারীরিক চাপের চেয়ে কোনো অংশে কম নয়, বরং অনেক ক্ষেত্রে বেশি। একজন অ্যাথলিট হয়তো দিনে ৪-৫ ঘন্টা প্র্যাকটিস করেন, বাকি সময়টা রিকভার করেন, কিন্তু আমাদের দিনে ৮ থেকে ১২ ঘন্টা পর্যন্ত হাই পারফরম্যান্সে থাকতে হয়। তাই লেখকরা আমাদের নাম দিয়েছেন কর্পোরেট অ্যাথলিট বা কর্পোরেট অ্যাথলিট। শারীরিক শক্তি হল আমাদের সব কিছুর জ্বালানি। আপনার মেধা বা বুদ্ধিমত্তা হল গাড়ির ইঞ্জিন, আর শারীরিক শক্তি হল সেই গাড়ির তেল বা গ্যাস। তেল না থাকলে ফেরারি গাড়ির ইঞ্জিন যতই শক্তিশালী হোক তা ১ ইঞ্চিও নড়বে না। আপনার ব্রেন যদিও আপনার শরীরের ওজনের মাত্র ২%, কিন্তু এটি আপনার শরীরের মোট গ্লুকোজ বা অক্সিজেনের ২৫% পর্যন্ত ব্যবহার করে। তাই শরীরে এনার্জি না থাকলে ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। শারীরিক শক্তিকে অপটিমাইজ করার জন্য আমাদের ৩টি প্রধান স্তম্ভের ওপর জোর দিতে হবে: শ্বাস-প্রশ্বাস বা ব্রিদিং, খাবার বা নিউট্রিশন এবং ঘুম বা স্লিপ। এর সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের শরীরের প্রাকৃতিক ছন্দ, যাকে বলা হয় আল্ট্রাডিয়ান রিদমস। আসুন প্রথমে এই রিদম বা ছন্দের বিষয়টি বুঝে নিই। এটি এই বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট। আমরা আগেই বলেছি, আমাদের শরীর সরল রেখায় চলে না, ছন্দে চলে। আমাদের হার্টবিট, হরমোন লেভেল, ব্রেন ওয়েভ সব কিছুই সাইকেলে ওঠানামা করে। ৯০ থেকে ১২০ মিনিটের একটি সাইকেল আছে যাকে বলা হয় আল্ট্রাডিয়ান রিদম। এর মানে হল আমাদের শরীর সর্বোচ্চ ৯০ মিনিট পর্যন্ত একটানা হাই পারফরম্যান্স বা পূর্ণ মনোযোগে কাজ করতে সক্ষম। ৯০ মিনিট পর আমাদের শরীরে কিছু লক্ষণ দেখা যায়, যেমন হাই তোলা, ক্ষুধা অনুভব করা, মনোযোগ বিক্ষিপ্ত হওয়া বা সামান্য কারণে বিরক্ত লাগা। শরীর তখন আপনাকে সিগন্যাল দিচ্ছে, আমার ব্যাটারি লো হয়ে গেছে, আমাকে চার্জ দাও। কিন্তু আমরা কি করি? আমরা সেই সিগন্যাল ইগনোর করি। আমরা কফি খাই বা জোর করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। এর ফলে আমরা আমাদের শরীরের স্ট্রেস হরমোন বা কর্টিসল বাড়িয়ে দিই। ফলে দিন শেষে আমরা আর কাজ করতে পারি না, সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়। তাই ফিজিক্যাল এনার্জি ধরে রাখার প্রথম নিয়ম হল ৯০ মিনিট কাজ, এরপর ১৫ মিনিটের স্ট্র্যাটেজিক রিকভারি বা কৌশলগত বিরতি। এই বিরতিতে আপনি কি করবেন? আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করবেন না, কারণ তাতে ব্রেন রেস্ট পায় না। আপনাকে এমন কিছু করতে হবে যা শরীরকে রিল্যাক্স করে, যেমন ১ গ্লাস পানি খাওয়া, একটু হেঁটে আসা বা চোখ বন্ধ করে গভীর শ্বাস নেওয়া। দ্বিতীয় স্তম্ভ হল খাবার। খাবার হল আমাদের শক্তির উৎস, কিন্তু আমরা অনেকেই জানি না কখন কি খেতে হবে। আমরা যখন খুব বেশি চিনিযুক্ত খাবার বা ফাস্টফুড খাই, তখন আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ করে বেড়ে যায়, স্পাইক, এবং কিছুক্ষণ পর ধপাস করে নিচে পড়ে যায়, ক্র্যাশ। এই ক্র্যাশের সময়টায় আমাদের মনোযোগ দেওয়া অসম্ভব হয়ে পড়ে। লেখকরা পরামর্শ দিচ্ছেন, আমাদের এমন খাবার খেতে হবে যার গ্লাইসেমিক ইন্ডেক্স কম, অর্থাৎ যা রক্তে ধীরে ধীরে সুগার রিলিজ করে, যেমন বাদাম, হোল গ্রেন, ফলমূল এবং প্রোটিন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হল, একবারে পেট ভরে না খেয়ে অল্প অল্প করে দিনে ৫-৬ বার খাওয়া। এতে আপনার মেটাবলিজম ঠিক থাকে এবং সারা দিন শরীরের শক্তির যোগান অব্যাহত থাকে। এবং অবশ্যই প্রচুর পানি পান করা। ডিহাইড্রেশন বা পানির অভাব আমাদের পেশি এবং মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয়। তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে অবহেলিত স্তম্ভটি হল ঘুম। আধুনিক সমাজে কম ঘুমানোটাকে একটা ব্যাজ অফ অনার বা গর্বের বিষয় মনে করা হয়। কেউ যদি বলে, আমি কাল রাতে মাত্র ৪ ঘন্টা ঘুমিয়েছি কাজ করার জন্য, আমরা তাকে বাহবা দিই। কিন্তু বিজ্ঞান বলছে এটি বোকামি ছাড়া আর কিছু নয়। ঘুম মানে শুধু বিশ্রাম নয়, ঘুম মানে হল রিপেয়ার বা মেরামত।
আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীর এবং মস্তিষ্ক নিজেকে মেরামত করে, কোষগুলি নতুন করে তৈরি হয় এবং সারা দিনের জমে থাকা টক্সিন বা বিষাক্ত পদার্থ ব্রেন থেকে পরিষ্কার হয়ে যায়। গবেষণায় দেখা গেছে, আপনি যদি টানা 2 সপ্তাহ রোজ 6 ঘন্টার কম ঘুমান, তাহলে আপনার ব্রেনের পারফরম্যান্স এমন পর্যায়ে নেমে যাবে যেন আপনি 24 ঘন্টা টানা না ঘুমিয়ে আছেন। আপনার প্রতিক্রিয়া সময় কমে যাবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হবে এবং আপনি ইমোশনালি আনস্টেবল হয়ে পড়বেন। তাই হাই পারফরম্যান্সের জন্য দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুম কোনো বিলাসিতা নয়, এটি অপরিহার্য। এবং শুধু রাতের ঘুম নয়, লেখকরা দুপুরের দিকে 20 থেকে 30 মিনিটের একটি পাওয়ার ন্যাপ বা ছোট ঘুমের কথাও বলেছেন, যা আমাদের বিকেলের এনার্জি লেভেলকে দ্বিগুণ করে দিতে পারে। চতুর্থ বিষয়টি হলো মুভমেন্ট বা নড়াচড়া। আমাদের শরীর ডিজাইন করা হয়েছে নড়াচড়া করার জন্য, চেয়ারে বসে থাকার জন্য নয়। যখন আমরা দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকি, তখন আমাদের ব্রেনের রক্ত সঞ্চালন কমে যায়, ফলে ঘুম পায় এবং মনোযোগ নষ্ট হয়। আপনি যদি জিম করার সময়ও না পান, তবুও কাজের ফাঁকে ফাঁকে উঠে দাঁড়ানো, স্ট্রেচ করা বা সামান্য হাঁটাচলা করা আপনার এনার্জি লেভেলকে চাঙা রাখে। একে বলা হয় অ্যাক্টিভ রেস্ট। তো মূল কথা হলো, আপনি যদি আপনার ফিজিক্যাল এনার্জি বা শারীরিক শক্তিকে ঠিক না রাখেন, তাহলে আপনি কখনোই আপনার মেধার পূর্ণ ব্যবহার করতে পারবেন না। এই এনার্জি হলো পিরামিডের ভিত্তি। এই ভিত্তি শক্ত হলে আমরা এর ওপর ইমোশনাল বা মানসিক শক্তির ইমারত গড়তে পারব। কিন্তু শরীর ঠিক থাকলেই কি সব কাজ ঠিকভাবে হয়? ধরুন আপনার শরীরে প্রচুর শক্তি আছে, আপনি ক্লান্ত নন, কিন্তু আপনার বস আপনাকে সকালে খুব বাজেভাবে বকেছে, বা আপনার পার্সোনাল জীবনে কোনো ঝামেলা চলছে। আপনি কি তখন ফোকাস করে কাজ করতে পারবেন? পারবেন না, কারণ শারীরিক শক্তি হল কোয়ান্টিটি অফ এনার্জি বা শক্তির পরিমাণ, কিন্তু সেই শক্তিকে ইতিবাচক কাজে লাগানোর জন্য আমাদের দরকার কোয়ালিটি অফ এনার্জি বা শক্তির গুণগত মান। আর এখানেই চলে আসে আমাদের পিরামিডের দ্বিতীয় ধাপ, ইমোশনাল এনার্জি। চলুন এবার আমরা পিরামিডের একটু ওপরে উঠি এবং দেখি আমাদের আবেগ কিভাবে আমাদের কাজকে নিয়ন্ত্রণ করে। আমরা পিরামিডের ভিত্তি বা শারীরিক শক্তি নিয়ে কথা বলেছি। এটি ছিল শক্তির পরিমাণ বা কোয়ান্টিটি। এখন আমরা কথা বলবো শক্তির গুণগত মান বা কোয়ালিটি নিয়ে। আর এই গুণগত মান নিয়ন্ত্রণ করে আমাদের ইমোশনাল এনার্জি বা আবেগ। চিন্তা করে দেখুন তো, আপনি সম্পূর্ণ সুস্থ, রাতে ভালো ঘুম হয়েছে, কিন্তু সকালে অফিসের বা ক্লাসের পথে ট্রাফিক জ্যামে আটকে গিয়ে আপনার মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে গেল। অথবা অফিসের শুরুতেই কারো সাথে কথা কাটাকাটি হলো। এরপর আপনি যখন ল্যাপটপ খুলে বসলেন, আপনার শরীর ঠিক থাকলেও আপনি কি আপনার সেরা কাজটা দিতে পারবেন? পারবেন না। আপনার মনোযোগ বারবার সেই ঝগড়া বা রাগের দিকে চলে যাবে। আপনার টাইপিং স্পিড হয়তো ঠিক থাকবে, কিন্তু আপনার ক্রিয়েটিভিটি বা সমস্যা সমাধানের ক্ষমতা শূন্যের কোঠায় নেমে যাবে। টনি শোয়ার্জ এবং জিন গোমস বলছেন, নেতিবাচক আবেগ যেমন ভয়, রাগ, দুশ্চিন্তা, হতাশা আমাদের শরীরের জন্য অত্যন্ত ব্যয়বহুল। এই আবেগগুলো আমাদের শরীর থেকে প্রচুর এনার্জি চুষে নেয় এবং আমাদের সার্ভাইভাল মুডে ফেলে দেয়। অন্যদিকে ইতিবাচক আবেগ যেমন আনন্দ, চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা, আত্মবিশ্বাস এবং সহানুভূতি আমাদের এনার্জি রিচার্জ করে এবং আমাদের পারফরম্যান্স বুস্ট করে। লেখকরা ইমোশনাল এনার্জিকে 4টি জোনে ভাগ করেছেন। এটি বোঝা খুব জরুরি। 1. হাই নেগেটিভ বা উচ্চ নেতিবাচক। যখন আপনি রেগে থাকেন বা খুব দুশ্চিন্তায় থাকেন, এই সময় আপনি খুব এনার্জেটিক মনে হতে পারেন, চিৎকার করছেন, কিন্তু এই এনার্জি ধ্বংসাত্মক। লো নেগেটিভ বা নিম্ন নেতিবাচক। যখন আপনি হতাশ, ক্লান্ত বা বোর ফিল করেন, একে বলা হয় বার্ন আউট জোন। হাই পজিটিভ বা উচ্চ ইতিবাচক। যখন আপনি কোনো চ্যালেঞ্জ নিচ্ছেন, আপনি এক্সাইটেড এবং আনন্দে আছেন, এটি হলো পারফরম্যান্স জোন। লো পজিটিভ বা নিম্ন ইতিবাচক। যখন আপনি রিল্যাক্সড, শান্ত এবং চিন্তামুক্ত, এটি হলো রিকাভারি জোন। আমাদের লক্ষ্য হলো দিনের বেশিরভাগ সময় হাই পজিটিভ জোনে থাকা এবং মাঝে মাঝে লো পজিটিভ জোনে গিয়ে রিকাভারি করা, কিন্তু অধিকাংশ মানুষ দিনের বেশিরভাগ সময় কাটায় নেতিবাচক জোনে। তাহলে কিভাবে আমরা আমাদের নেতিবাচক আবেগকে ইতিবাচক আবেগে রূপান্তর করব? প্রথমত আমাদের বুঝতে হবে যে আমাদের আবেগ বা ফিলিংসগুলো আকাশ থেকে পড়ে না, এগুলো আসে আমাদের শরীর এবং আমাদের চিন্তার সংযোগ থেকে। আপনি যখন ক্লান্ত থাকেন, অর্থাৎ শারীরিক শক্তি কম, তখন আপনার মেজাজ খিটখিটে হওয়া খুব স্বাভাবিক। তাই ইমোশনাল এনার্জি ঠিক রাখার প্রথম শর্ত হল ফিজিক্যাল এনার্জি ঠিক রাখা। দ্বিতীয়ত, আমাদের ইমোশনাল মাসেল বা আবেগিক পেশি তৈরি করতে হবে। জিমে গিয়ে যেমন আমরা ওজন তুলে পেশি শক্তিশালী করি, তেমনি ছোট ছোট ইতিবাচক অভ্যাসের মাধ্যমে আমাদের মনকেও শক্তিশালী করতে হয়। এর অন্যতম সেরা উপায় হল সম্পর্ক।
মানুষ একা বাঁচতে পারে না। আমাদের সহকর্মী, বন্ধু বা পরিবারের সাথে ভালো সম্পর্ক আমাদের ইমোশনাল এনার্জির সবচেয়ে বড় উৎস। যখন আপনি জানেন যে আপনার পাশে কেউ আছে, তখন আপনার কনফিডেন্স বেড়ে যায়। কিন্তু আমরা কাজের চাপে এই সম্পর্কগুলোকেই সবচেয়ে বেশি অবহেলা করি। লেখকরা বলছেন কাজের ফাঁকে সহকর্মীর সাথে 5 মিনিটের একটা ভালো আড্ডা বা কাউকে একটু প্রশংসা করা, এটা সময় নষ্ট নয়, বরং এটি আপনার ইমোশনাল ব্যাটারি রিচার্জ করার উপায়। তৃতীয়ত, একটি খুব শক্তিশালী টেকনিক হল গভীর শ্বাস নেওয়া। যখনই আপনি রেগে যান বা স্ট্রেসড ফিল করেন, আপনার হার্টবিট বেড়ে যায়। তখন যদি আপনি চোখ বন্ধ করে 5-6 বার গভীর শ্বাস নেন এবং ধীরে ধীরে ছাড়েন, মাত্র 1 মিনিটের মধ্যে আপনার ব্রেন সিগন্যাল পায় যে সব ঠিক আছে। এটি আপনাকে ফাইট অর ফ্লাইট মোড থেকে বের করে আনে। চতুর্থ বিষয়টি হল নিজের সাথে কথা বলা। কোনো কঠিন পরিস্থিতিতে আপনি নিজেকে কি গল্প শোনাচ্ছেন? আপনি কি বলছেন, এটা খুব কঠিন, আমি পারবো না, সবাই আমাকে নিয়ে হাসবে? নাকি বলছেন, এটি একটি চ্যালেঞ্জ, আমি এখান থেকে কিছু শিখব? আপনি যখন কোনো সমস্যাকে হুমকি বা থ্রেট হিসেবে না দেখে চ্যালেঞ্জ হিসেবে দেখেন, তখন আপনার শরীর নেতিবাচক হরমোনের বদলে পজিটিভ এনার্জি তৈরি করে। এবং সব শেষে এমন কিছু অ্যাক্টিভিটি খুঁজে বের করা যা আপনাকে আনন্দ দেয়। অফিসের কাজের বাইরে কি আপনার কোনো শখ আছে? বই পড়া, গান শোনা, বাগান করা বা ছবি আঁকা? আমরা মনে করি এগুলো অপ্রয়োজনীয়, কিন্তু লেখকরা বলছেন এই শখগুলোই আমাদের লো পজিটিভ বা রিকাভারি জোনে নিয়ে যায়। এই রিকাভারি জোন থেকেই আমাদের ক্রিয়েটিভিটি জন্ম নেয়। আপনি খেয়াল করবেন, সেরা আইডিয়াগুলো কাজের টেবিলে আসে না, আসে শাওয়ারের নিচে, হাঁটার সময় বা রিল্যাক্স করার সময়। সুতরাং ইমোশনাল এনার্জি ম্যানেজ করা মানে হল নিজের অনুভূতির প্রতি সচেতন হওয়া এবং নেতিবাচক অনুভূতিগুলোকে কৌশলে ইতিবাচকে রূপান্তর করা। মনে রাখবেন, একজন ভালো লিডার বা ভালো ছাত্র শুধু তার মেধা দিয়ে নয়, তার ইমোশনাল স্টেবিলিটি বা মানসিক স্থিতিশীলতা দিয়ে অন্যদের চেয়ে এগিয়ে থাকে। আমরা আমাদের শরীর অর্থাৎ ফিজিক্যাল ঠিক করলাম, আমাদের মন মেজাজ অর্থাৎ ইমোশনাল ঠিক করলাম। এখন আমাদের গাড়ি চলার জন্য প্রস্তুত। কিন্তু গাড়িটি কোন দিকে যাবে এবং কত দ্রুত যাবে, অর্থাৎ আমাদের ফোকাস বা মনোযোগ কোথায় থাকবে? এখানেই আসে আমাদের পিরামিডের তৃতীয় স্তর, মেন্টাল এনার্জি বা ফোকাস। চলুন দেখি কিভাবে আমরা আমাদের বিক্ষিপ্ত মনকে লেজারের মতো তীক্ষ্ণ করতে পারি। আমরা আমাদের শরীরের যত্ন নিয়েছি, আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণে এনেছি। এখন আমাদের হাতে প্রচুর এনার্জি আছে, কিন্তু এই এনার্জি যদি সঠিক দিকে ফোকাস করা না হয়, তবে তা কোনো কাজে আসবে না। একটি লাইট বাল্বের আলো পুরো ঘর আলোকিত করে, কিন্তু সেই একই পরিমাণ আলো যখন লেজারের মতো এক বিন্দুতে ফোকাস করা হয়, তখন তা লোহা পর্যন্ত কেটে ফেলতে পারে। আমাদের মেন্টাল এনার্জি বা মানসিক শক্তির কাজ হলো ঠিক সেটাই, মনোযোগকে লেজারের মতো তীক্ষ্ণ করা। কিন্তু বর্তমান যুগে এটিই সবচেয়ে কঠিন কাজ। আমাদের চারপাশে সব সময় কিছু না কিছু ঘটছে, ফোনের নোটিফিকেশন, ইমেইলের শব্দ, সহকর্মীদের ডাক, সব মিলিয়ে আমাদের মনোযোগ প্রতি 3 মিনিটে একবার করে বিক্ষিপ্ত হয়। লেখকরা বলছেন আমাদের মেন্টাল এনার্জির সবচেয়ে বড় শত্রু হলো মাল্টিটাস্কিং। আমরা অনেকেই গর্ব করে বলি, আমি মাল্টিটাস্কিং করতে পারি। আমরা ভাবি মিটিংয়ে বসে ইমেল চেক করলে বা পড়তে পড়তে মেসেজ রিপ্লাই দিলে আমরা সময় বাঁচাচ্ছি, কিন্তু বিজ্ঞান বলছে সম্পূর্ণ উল্টো কথা। আমাদের ব্রেন একসাথে দুটি জটিল কাজ করতে পারে না। ব্রেন যা করে তা হলো টাস্ক সুইচিং বা এক কাজ থেকে আরেক কাজে দ্রুত সুইচ করা। আর প্রতিবার সুইচ করার সময় আমাদের ব্রেনের সুইচিং কস্ট দিতে হয়, মানে প্রতিবার মনোযোগ সরাতে এবং ফিরিয়ে আনতে কিছু এনার্জি খরচ হয় এবং সময় নষ্ট হয়। গবেষণায় দেখা গেছে মাল্টিটাস্কিং আমাদের প্রোডাক্টিভিটি 40% পর্যন্ত কমিয়ে দেয় এবং আমাদের আইকিউ সাময়িকভাবে 10 পয়েন্ট পর্যন্ত কমিয়ে দিতে পারে। তাহলে সমাধান কি? সমাধান হলো মোনোটাস্কিং বা এক সময়ে একটি কাজ করা, এবং সেই কাজটি হবে সম্পূর্ণ মনোযোগ দিয়ে। লেখকরা এর নাম দিয়েছেন ডিপ ওয়ার্ক বা গভীর কাজ। মেন্টাল এনার্জি বাড়ানোর জন্য আমাদের কিছু সুনির্দিষ্ট কৌশল অবলম্বন করতে হবে। প্রথম কৌশল হলো ভিজুয়াল ফোকাস বা ভিজুয়ালি ফোকাস করা। আপনি যখন যে কাজটি করছেন, তখন সেই কাজের সাথে সম্পর্কিত নয় এমন সব কিছু চোখের আড়াল করুন। আপনি যদি রিপোর্ট লিখছেন, তবে ফোনটি ড্রয়ারে রাখুন বা উল্টো করে রাখুন। ব্রাউজারের অপ্রয়োজনীয় ট্যাবগুলো বন্ধ করুন, কারণ চোখের সামনে অন্য কিছু থাকলে অবচেতনভাবেই আমাদের ব্রেন সেদিকে মনোযোগ দেয়। দ্বিতীয় কৌশল হলো রিচুয়ালস বা রুটিন তৈরি করা। আমাদের ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার সীমিত। সারাদিন সিদ্ধান্ত নিতে নিতে আমাদের ইচ্ছাশক্তি কমে যায়। তাই প্রতিদিন একই সময়ে একই কাজ করার অভ্যেস করলে ব্রেনকে আর সিদ্ধান্ত নিতে হয় না, সে অটোমেটিক মোডে কাজ শুরু করে। যেমন সকাল 9টা থেকে 10টা আমি শুধুই ক্রিয়েটিভ কাজ করব, কোনো ইমেল চেক করব না। যখন এটি অভ্যেসে পরিণত হবে, তখন আর আপনাকে জোর করে টেবিলে বসাতে হবে না। তৃতীয় কৌশল হলো অপটিমিস্টিক রিয়েলিজম বা আশাবাদী বাস্তবতা।
মেন্টাল এনার্জি ধরে রাখার জন্য আমাদের পজিটিভ চিন্তা করতে হবে, কিন্তু সেই চিন্তা হতে হবে বাস্তবসম্মত। আমি যদি ভাবি আমি একদিনে পুরো বই লিখে ফেলব, তবে তা অবাস্তব এবং দিন শেষে আমি হতাশ হব। এর বদলে আমাকে ভাবতে হবে আমি আজ বইয়ের 500 শব্দ লিখব। ছোট ছোট লক্ষ্য অর্জন করা আমাদের ব্রেনকে ডোপামিন দেয়, যা আমাদের ফোকাস ধরে রাখতে সাহায্য করে। চতুর্থ এবং খুব ইন্টারেস্টিং একটি বিষয় হলো মস্তিষ্কের প্লাস্টিসিটি বা নিউরোপ্লাস্টিসিটি। একসময় মনে করা হতো বয়স বাড়লে বুদ্ধি বাড়ে না, কিন্তু এখন প্রমাণিত যে আমরা চাইলেই আমাদের ব্রেনকে নতুন করে ট্রেন করতে পারি। আর ব্রেনকে শার্প রাখার সেরা উপায় হলো নতুন কিছু শেখা এবং চ্যালেঞ্জ নেওয়া। যখন আপনি নতুন কোনো ভাষা শেখেন বা নতুন কোনো সফটওয়্যারের কাজ শেখেন, তখন আপনার ব্রেনের নিউরনগুলোর কানেকশন শক্তিশালী হয়। যারা সারা জীবন শেখার মধ্যে থাকেন তাদের মেন্টাল এনার্জি কখনো কমে না। এবং শেষ কথা, মেন্টাল এনার্জির জন্য বিশ্রাম প্রয়োজন। আমরা আগেই বলেছি 90 মিনিটের সাইকেলের কথা, কিন্তু এর বাইরেও ব্রেনকে বিশ্রাম দেওয়ার জন্য মেডিটেশন বা ধ্যানের কোনো বিকল্প নেই। মেডিটেশন মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়, এটি হলো মনোযোগ নিয়ন্ত্রণ করার প্র্যাকটিস। আপনি যদি দিনে মাত্র 10 মিনিটও নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দেওয়ার প্র্যাকটিস করেন, তবে দেখবেন কাজের সময় আপনার মনোযোগ কতটা বেড়ে গেছে। মেন্টাল এনার্জি বা ফোকাস আমাদের কাজকে নির্ভুল করে এবং কম সময়ে বেশি কাজ করতে সাহায্য করে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আপনি সুস্থ, আপনার মন ভালো এবং আপনি খুব ফোকাসড, কিন্তু আপনি যে কাজটি করছেন সেটি কেন করছেন? এই কাজটি করে আপনার কী লাভ, বা এটি কি আপনার জীবনের বড় কোনো লক্ষ্যের সাথে যুক্ত? যদি উত্তর না হয়, তবে আপনি বেশি দিন সেই কাজ চালিয়ে যেতে পারবেন না। এখানেই আসে পিরামিডের সর্বোচ্চ এবং সবচেয়ে শক্তিশালী স্তর, স্পিরিচুয়াল এনার্জি বা আত্মিক শক্তি। এটাই হলো আমাদের মোটিভেশনের মূল উৎস। চলুন পিরামিডের চূড়ায় ওঠা যাক। আমরা আমাদের পিরামিডের একদম চূড়ায় চলে এসেছি। স্পিরিচুয়াল এনার্জি বা আত্মিক শক্তি শব্দটি শুনে হয়তো মনে হচ্ছে আমরা ধর্ম বা আধ্যাত্মিকতা নিয়ে কথা বলবো। ধর্ম অবশ্যই অনেকের জন্য স্পিরিচুয়াল এনার্জির উৎস, কিন্তু এই বইয়ের প্রেক্ষাপটে স্পিরিচুয়াল এনার্জির অর্থ আরও ব্যাপক। এখানে স্পিরিচুয়াল এনার্জি মানে হলো পারপাস বা উদ্দেশ্য। সহজ কথায়, ওয়াই ডু ইউ ডু হোয়াট ইউ ডু? আপনি যা করছেন তা কেন করছেন? আপনি হয়তো শারীরিকভাবে ফিট, মানসিকভাবে ফুরফুরে এবং বুদ্ধিবৃত্তিকভাবে তীক্ষ্ণ, কিন্তু যদি আপনার কাজের কোনো অর্থ বা মিনিং না থাকে, তবে আপনি একটা সময় পর ক্লান্ত হয়ে পড়বেন। একেই বলা হয় এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস বা অস্তিত্বের সংকট। আপনি তখন নিজেকে প্রশ্ন করবেন, আমি এত কষ্ট করছি কার জন্য? এর শেষ কোথায়? স্পিরিচুয়াল এনার্জি হলো সেই শক্তি যা আমাদের নিজের স্বার্থের ঊর্ধ্বে নিয়ে যায়। লেখকরা বলছেন, মানুষের সবচেয়ে শক্তিশালী ড্রাইভ বা চালিকা শক্তি হল অন্যের জন্য কিছু করা বা বড় কোনো লক্ষ্যের সাথে যুক্ত থাকা। ধরুন দুজন রাজমিস্ত্রি কাজ করছেন। একজনকে জিজ্ঞেস করা হলো, আপনি কি করছেন? তিনি বিরক্ত মুখে বললেন, দেখছেন না, ইট গাচ্ছি। দ্বিতীয়জনকে একই প্রশ্ন করা হলে তিনি উজ্জ্বল মুখে বললেন, আমি একটি স্কুল বানাচ্ছি যেখানে হাজার হাজার শিশু পড়াশোনা করবে। দুজনের কাজ একই, শারীরিক পরিশ্রম একই, কিন্তু দ্বিতীয় জনের স্পিরিচুয়াল এনার্জি অনেক বেশি, কারণ তিনি তার কাজের মধ্যে একটি মহৎ উদ্দেশ্য দেখতে পাচ্ছেন। স্পিরিচুয়াল এনার্জি 3টি মূল উপাদানের ওপর দাঁড়িয়ে আছে। 1. প্যাশন বা আবেগ বা ভালো লাগা। আপনি যে কাজটি করছেন তা কি আপনি এনজয় করেন? কাজটির প্রতি কি আপনার ভালোবাসা আছে? 2. কমিটমেন্ট বা অঙ্গীকার। আপনি কি আপনার কথা রাখেন? আপনি কি আপনার মূল্যবোধ বা ভ্যালিউজের প্রতি সৎ? 3. ইন্টেগ্রিটি বা সততা। আপনি যা বিশ্বাস করেন আপনার কাজ কি তার সাথে মেলে? আমাদের জীবনে স্পিরিচুয়াল এনার্জির অভাব ঘটে যখন আমাদের ভ্যালিউজ বা মূল্যবোধের সাথে আমাদের কাজের সংঘাত হয়। ধরুন আপনি বিশ্বাস করেন সততায়, কিন্তু আপনার কোম্পানি আপনাকে দিয়ে মিথ্যে কথা বলাচ্ছে। তখন আপনার শরীরের ভেতর একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হবে, যা আপনার সব এনার্জি চুষে নেবে। তাহলে কিভাবে আমরা এই স্পিরিচুয়াল এনার্জি বাড়াবো? প্রথমত, আমাদের নিজেদের পারপাস বা উদ্দেশ্য খুঁজে বের করতে হবে। এটি একদিনের কাজ নয়। নিজেকে প্রশ্ন করুন, আমি মারা যাওয়ার পর মানুষ আমাকে কিভাবে মনে রাখুক, বা আমার কোন কাজটি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। যখন আপনি আপনার কাজের মাঝে ছোট হলেও একটি অর্থ খুঁজে পাবেন, তখন কাজ আর বোঝা মনে হবে না। দ্বিতীয়ত, আমাদের মূল্যবোধ বা ভ্যালিউজ নির্দিষ্ট করতে হবে। আপনি কিসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন? টাকা, সম্মান নাকি মানুষের সেবা? লেখকরা বলছেন, আমাদের জীবনের স্ট্রেস কমানোর সেরা উপায় হল আমাদের মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করা। যখন আপনি জানেন আপনার কাছে কোনটি সঠিক, তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায় এবং আপনি দ্বিধামুক্ত থাকেন।
তৃতীয়ত, আমাদের কাজের সাথে আমাদের প্যাশনকে কানেক্ট করতে হবে। হয়তো আপনার বর্তমান চাকরিটি আপনার স্বপ্নের চাকরি নয়, কিন্তু এই চাকরির মধ্যেই কি এমন কিছু আছে যা আপনি এনজয় করেন? হয়তো আপনি মানুষের সাথে কথা বলতে পছন্দ করেন, আর আপনার চাকরিতে কাস্টমার সার্ভিস আছে, তাহলে সেই অংশটিতেই ফোকাস করুন। অথবা কাজের বাইরে এমন কোনো প্রজেক্ট বা শখ খুঁজে নিন যা আপনার আত্মাকে শান্তি দেয়। চতুর্থ বিষয়টি হল অন্যের সেবা করা। স্পিরিচুয়াল এনার্জি মূলত স্বার্থপরতা থেকে মুক্তি দেয়। যখন আপনি নিজের চিন্তা বাদ দিয়ে অন্যের উপকারের কথা ভাবেন, তখন অদ্ভুতভাবে আপনার নিজের শক্তি বেড়ে যায়। টিমের অন্য সদস্যদের সাহায্য করা, কাউকে মেন্টরিং করা বা সমাজের জন্য ছোট কিছু করা, এগুলো আমাদের ভেতর গভীর সন্তুষ্টি তৈরি করে। এই স্পিরিচুয়াল এনার্জি হলো আমাদের জ্বালানির ভাণ্ডার। যখন আমাদের শরীর ক্লান্ত হয়ে যায়, মন ভেঙে যায়, তখন এই উদ্দেশ্য বা পারপাসই আমাদের টেনে তোলে। নেলসন ম্যান্ডেলার মতো নেতারা ২৭ বছর জেলে থেকেও ভেঙে পড়েননি, কারণ তাদের স্পিরিচুয়াল এনার্জি ছিল আকাশচুম্বী। তাদের একটি উদ্দেশ্য ছিল যা তাদের নিজের জীবনের চেয়েও বড় ছিল। তো বন্ধুরা, আমরা আমাদের এনার্জি পিরামিডের 4টি ধাপই সম্পন্ন করলাম: ফিজিক্যাল, ইমোশনাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল। আপনি যদি এই 4টি এনার্জিকে ব্যালেন্স করতে পারেন, তবে আপনি হবেন একজন ফুল এনগেজমেন্ট মানুষ। এখন প্রশ্ন হলো, এই সব জ্ঞান আমরা বাস্তব জীবনে, মানে আগামীকাল সকাল থেকে কিভাবে প্রয়োগ করব? তত্ত্ব কথা তো অনেক হলো, এবার দরকার একটি অ্যাকশন প্ল্যান। আমাদের আলোচনার শেষ অংশে আমরা ঠিক সেটাই করব। আমরা দেখব কিভাবে এই সায়েন্সকে আপনার ডেইলি রুটিনে কনভার্ট করবেন। আমরা তত্ত্ব শিখেছি, বিজ্ঞান বুঝেছি এবং 4টি এনার্জির উৎস সম্পর্কে জেনেছি, কিন্তু জ্ঞান কোনো শক্তি নয় যদি না তা প্রয়োগ করা হয়। নলেজ ইজ অনলি পোটেনশিয়াল পাওয়ার। তাই এখন সময় এসেছে এই সব কিছুকে একটি সুনির্দিষ্ট রুটিন বা অ্যাকশন প্ল্যানে নিয়ে আসার। আগামীকাল সকাল থেকে আপনি কিভাবে দিন শুরু করবেন এবং কিভাবে কাজ করবেন তার একটি ব্লুপ্রিন্ট বা নকশা আমি দিচ্ছি। এটি লেখকদের পরামর্শ এবং আধুনিক বিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি। 1. সকালের শুরু, দ্য মর্নিং রিচুয়াল। বেশিরভাগ মানুষ ঘুম থেকে উঠেই ফোন চেক করে। এটি দিনের সবচেয়ে বড় ভুল, কারণ এতে আপনি প্রথমেই অন্যের এজেন্ডা বা অন্যের সমস্যা দিয়ে দিন শুরু করলেন। অ্যাকশন: ঘুম থেকে ওঠার প্রথম 30 মিনিট ফোন থেকে দূরে থাকুন। ফিজিক্যাল: 1 গ্লাস পানি পান করুন এবং অন্তত 5-10 মিনিট স্ট্রেচিং বা হালকা ব্যায়াম করুন। স্পিরিচুয়াল: দিনের উদ্দেশ্য ঠিক করুন। নিজেকে প্রশ্ন করুন, আজকের দিনটি সফল করতে হলে আমাকে কোন একটি বা দুটি কাজ অবশ্যই করতে হবে। ব্রেকফাস্ট: প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার খান যা আপনাকে দীর্ঘক্ষণ শক্তি দেবে। 2. কাজের শুরু, দ্য ডিপ ওয়ার্ক সেশন। অফিসে বা পড়ার টেবিলে বসেই ইমেল বা মেসেজ চেক করবেন না, কারণ সকালের দিকে আমাদের মেন্টাল এনার্জি বা ফোকাস সবচেয়ে বেশি থাকে। এই সময়টি খরচ করুন আপনার সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য। 90 মিনিটের সেশন, ফোন সাইলেন্ট করে বা দূরে রেখে টানা 90 মিনিট আপনার মূল কাজটি করুন। একে বলা হয় ডিপ ওয়ার্ক। এই সময় কোনো মাল্টিটাস্কিং নয়। 3. রিকভারি ব্রেক, দ্য রিকভারি রিচুয়াল। 90 মিনিট পর আপনার শরীর আপনাকে সিগন্যাল দেবে, হাই উঠবে বা মনোযোগ নড়বে। 15-20 মিনিটের বিরতি। এই সময় কাজের কথা চিন্তা করবেন না, স্ক্রিন থেকে চোখ সরান, একটু হাঁটুন, সহকর্মীর সাথে কাজের বাইরের কোনো টপিক নিয়ে কথা বলুন বা পানি খান। এটি আপনার ব্যাটারি রিচার্জ করবে পরবর্তী সেশনের জন্য। 4. দুপুরের খাবার ও বিশ্রাম, দ্য মিড ডে রিসেট। দুপুরে লাঞ্চে খুব বেশি কার্বোহাইড্রেট, ভাত বা রুটি খেলে দুপুরে ঘুম পাবে, তাই হালকা এবং পুষ্টিকর খাবার খান। পাওয়ার ন্যাপ, সম্ভব হলে 20 মিনিটের একটি ন্যাপ নিন। যদি অফিসে তা সম্ভব না হয়, তবে চোখ বন্ধ করে 10 মিনিট মেডিটেশন করুন বা শান্ত হয়ে বসে থাকুন। এটি আপনার বিকেলের পারফরম্যান্স দ্বিগুণ করবে। 5. বিকেলের কাজ, কোল্যাবোরেটিভ ওয়ার্ক। দুপুরের পর আমাদের ফোকাস কিছুটা কমে আসে, কিন্তু ইমোশনাল কানেকশন ভালো থাকে, তাই এই সময়টি রাখুন মিটিং, ইমেল রিপ্লাই বা টিম ওয়ার্কের জন্য। যেসব কাজে খুব গভীর মনোযোগ দরকার নেই, সেগুলো এই সময় করুন। 6. দিনের সমাপ্তি, দ্য শাটডাউন রিচুয়াল। কাজ শেষ করার আগে নিজের ডেস্ক গুছিয়ে ফেলুন এবং আগামীকালের জন্য 3টি প্রায়োরিটি বা গুরুত্বপূর্ণ কাজের তালিকা তৈরি করে রাখুন। এতে আপনার ব্রেন শান্ত হবে এবং আপনি অফিস থেকে টেনশন নিয়ে বাসায় ফিরবেন না। 7. সন্ধ্যার রিকভারি, ইভিনিং কানেকশন। বাসায় ফিরে অফিসের কাজ করবেন না। এই সময়টি দিন আপনার পরিবারকে বা নিজের শখকে। এটি আপনার ইমোশনাল এবং স্পিরিচুয়াল এনার্জি বাড়াবে। এবং অবশ্যই ঘুমের অন্তত 1 ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন, ফোন, ল্যাপটপ, টিভি বন্ধ করুন। ব্লু লাইট আপনার ঘুমের হরমোন বা মেলাটোনিন কমিয়ে দেয়। পরিবর্তন একদিনে হয় না,
হয়তো এই পুরো রুটিনটি একদিনে ফলো করা সম্ভব হবে না এবং সেটি ঠিক আছে। লেখকরা বলছেন চেঞ্জ টেক্স টাইম। আপনি শুধু একটি অভ্যাস দিয়ে শুরু করুন। হয়তো কাল থেকে শুধু 90 মিনিট কাজ আর 15 মিনিট বিরতির নিয়মটি মানবেন, অথবা শুধু ঘুমের সময়টা ঠিক করবেন। ছোট ছোট পরিবর্তনই দীর্ঘমেয়াদে বড় ফলাফল নিয়ে আসে। বন্ধুরা, বি এক্সেলেন্ট অ্যাট এনিথিং বইটি আমাদের শেখায় যে জীবন কোনো 100 মিটার স্প্রিন্ট দৌড় নয়, এটি একটি ম্যারাথন দৌড়। কিন্তু এই ম্যারাথন দৌড়াতে হয় ছোট ছোট স্প্রিন্টের মাধ্যমে। দৌড়াও, থামো, বিশ্রাম নাও, আবার দৌড়াও। আমরা মেশিন নই, আমাদের সীমাবদ্ধতা আছে, এবং সেই সীমাবদ্ধতাই আমাদের শক্তি। আমাদের ক্লান্তি কোনো দুর্বলতা নয়, এটি একটি সিগন্যাল যে আমাদের রিকভারি প্রয়োজন। আপনি যখন নিজের এনার্জি বা শক্তিকে সম্মান করবেন, তখন আপনার জীবনও আপনাকে সম্মান জানাবে, সাফল্য, আনন্দ এবং সুস্বাস্থ্যের মাধ্যমে। আশা করি আজকের এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে সাহায্য করবে। আপনি কি কাল থেকে এই 90 মিনিটের রুলটি ট্রাই করবেন, নাকি ঘুমের রুটিন ঠিক করবেন? কমেন্টে আমাদের জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের উৎসাহিত করে। বুক এক্সপ্লোরারের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিজের যত্ন নিন, এনার্জি রিচার্জ করুন এবং এক্সেলেন্ট হন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বইয়ের নতুন কোনো জাদুকরি দুনিয়ায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। বিদায়।